বাবু, বাবু আমরা অনেক দিন খাইনি বাবু, আমাদেরকে কিছু একটা দিন যাতে আমরা আজকে রাতের পেটটা চালাতে পারি। বাবু দয়া করে কিছু একটা দিন বাবু। এই যে চলে এলো সব ভিখারির দলগুলো। আরে গ্রামে একটা বিয়ে বাড়ি শুরু হলেই এরা যেখান থেকে পারে সেখান থেকেই চলে আসে। বলছি কি, আরে তুই আসবার আর কোনো জায়গা পেলি না? এই 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 আমাদের বাড়িতে এলি? আরে আমার মেয়ের বিয়েতে আমি তোদেরকে একটুও খাবার দেবো না রে। বেরো 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 বেরো, যা এখান থেকে, যা। এই দু চোখের সামনে থেকে চলে যা, যা যা, তাড়াতাড়ি যা। এরকম করবেন না বাবু, আমরা সত্যি অনেক দিন ধরে কিছু খাইনি। তারপর তারপর আমার বাবা আবার অসুস্থ। দয়া করে কিছু একটা দিন। যদি আমার বাবা কিছু একটা না খায় তাহলে সে ওষুধ খেতে পারবে না। ও বাবা, তুই দেখছি তোর আবার বাবার কথা ভাবছিস। তা তোরা যখন এতই গরিব তাহলে তোর বাবার ওষুধ কোত্থেকে পাচ্ছিস? হ্যাঁ বাবু, আমার বাবার ওষুধ আমাদের গ্রামে যে ডাক্তারবাবু আছেন তিনি আমাদেরকে বিনামূল্যে সমস্ত ওষুধ দেন। সেই জন্যই আমার বাবা এতদিন ধরে বেঁচে আছে। যখন আমার বাবা মরে যাওয়ার অবস্থায় ছিল তখন ডাক্তারবাবুই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং বিনামূল্যে আমার বাবার চিকিৎসা করিয়েছিলেন। ঠিক আছে। তাহলে তো ডাক্তারবাবু যখন এত কিছু তোদেরকে সাহায্য করেছে, তাহলে তুই ডাক্তারবাবুর কাছেই যা, গিয়ে ওনাকে বল যে আমরা কিছু খেতে পাইনি, আমাদের কিছু খাবার ব্যবস্থা করে দাও, নহিলে আমার বাবা ওষুধ খেতে পারবে না। আমার কাছে এসেছিস কেন? যে তোদেরকে সাহায্য করেছিল তাদের কাছেই যা। আমি তোকে একটু খাবার দেবো না রে। বেরো 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 না রে বাবা, কেন কথা বাড়াস? বাবা, বাবা আমি চলে এসেছি, তোমাকে আর চিন্তা করতে হবে না বাবা। বাবা, আমার জন্য কি খাবার এনেছিস? যাওয়ার সময় বলে গেলি যে তোমার জন্য খাবার নিয়ে আসছি। তা কোথায় গেছিলিস তুই খাবার আনতে? না গো বাবা, আমি আমি তোমাকে কথা দেওয়ার সত্ত্বেও আমি তোমার জন্য কোনো খাবার আনতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। আরে বাবা, তুই এরকম ভাবে কাঁদছিস কেন? কেউ কি কিছু তোকে বলেছে নাকি? বাবা জানো, আজকে গ্রামেতে শুভজিৎ বাবুর মেয়ের বিয়ে হচ্ছিল। আমি সেখানে গিয়েছিলাম কিছু খাবার তোমার জন্য চেয়ে নিয়ে আসবার জন্য, কিন্তু আমাকে একটুও খাবার দিল না। তার বদলে প্রচুর পরিমাণে আমাকে অপমান করেছে জানো। দিস না রে বাবা, কি করবি বল? তোর এই অভাগা একটা বাবা তোর জন্য ছোটবেলা থেকে কিছুই করতে পারিনি, তোকে ভিক্ষে করে খেতে হয়। তারপর আমি আবার তোর উপর বোঝা হয়েছি। তুই আমাকে পারলে ক্ষমা করে দিস রে বাবা। বাবা তুমি এরকম ভাবে বলো না। ওপরওয়ালা যখন আমাদের এরকম ভিখিরি বানিয়েছে, হয়তো কিছু কারণের জন্যই বানিয়েছে। ওপরওয়ালা তো ইচ্ছে করে আমাদের এরকম বানাবে না। নিশ্চয়ই নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে। হয়তো হয়তো আমাদের সাথে ভালো হতে চলেছে। যা হবার হবে তা পরে দেখা যাবে। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। যা হবে সে দেখা যাবে। ওপরওয়ালা তো আছেন, উনি সবই দেখছেন। কাঁদিস না রে, তুই কাঁদলে আমার ভালো লাগে না। ঠিক আছে বাবা, তাহলে তুমি খালি পেটেই ওষুধটা খেয়ে নাও, আর খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। কালকে আমি দেখি যদি যদি কিছু খাবারের বন্দোবস্ত করতে পারি। গিন্নি, এবার আমরা বড়লোক হয়ে যাব। আরে বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না গিন্নি। হ্যাঁ গো, এবার আমরা অনেক বড়লোক হয়ে যাব। আর বড়লোক হয়ে আমরা যা টাকা পাবো সেই সমস্ত কিছু নিয়ে আমরা শহরে চলে যাব। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। আরে শহরে গেলেই আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না। তখন আমরা সেখানে আবার কোন এক বড়লোক ছেলে দেখে আমাদের মেয়ের বিয়ে দেব। টিকি টিকি, আবার তাদের বাড়ি থেকেও সমস্ত সোনাদানা নিয়ে চলে আসবো। তবে আমার একটা চিন্তা হচ্ছে। কিসের চিন্তা গো গিন্নি তোমার? আমার চিন্তা হচ্ছে আমার মেয়েটা যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তখন কি হবে? তুমি তোমার মেয়েকে কি ভেবেছো? আমি তোমার মেয়েকে এমন ভাবে অনুশীলন করিয়েছি যে তোমার মেয়ে কখনোই ধরা খাবে না। আমার মেয়ে শুধু তাদের আলমারি থেকে সোনাদানা চুরি করে নিয়ে আসা বাকি, বুঝলা? তারপর আমরা এই গ্রাম ছেড়ে শহরে চলে যাবো। ধরা না খেলেই ভালো। আর যদি ধরা খেয়ে যায় তাহলে তো আমাদেরই বদনাম হবে। তখন কি আমার মেয়ে কিংবা তুমি কিংবা আমি আর সমাজে মুখ দেখাতে পারবো? তখন তো লোকে বলবে, ওই দেখো চোরের মা চোরের বাবা বেরিয়েছে। তখন আমাদের কেমন লাগবে বলো তো?
এরে ওসব নিয়ে তুমি এত চিন্তা করো না, যা হবার সে পরে দেখা যাবে। এতে মোড়ল মশাই, আপনি আমাকে এই নদীর ধারে কেন আসতে বললেন? আরে তোর সাথে একটু গল্প গুজব করবো, সেই জন্যই তো তোকে নদীর ধারে আসতে বললাম। বাড়িতে যদি গল্প করি তাহলে আমার গিন্নি বলবে ও আমার সাথে তো গল্প করবার সময় নেই, তোমার বন্ধুদের সাথে গল্প করবার সময় আছে, চ্যারাং চ্যারাং কথা। তাই নিয়ে অশান্তি হবে, সেই জন্যই নদীর পাড়েই তোকে ডাকলাম। ও তাহলে এই ব্যাপার। মোড়ল মশাই, আপনি গিন্নিমাকে ভয় পান তো? ভয় আবার পাবো না রে। ওরে গিন্নি একটা কথা না শুনলে একেবারে তেলে বেগুনে জ্বলতে থাকে। তার কথা না শুনে কি আর থাকা যায়? যদি না শুনি সে চেঁচাতে শুরু করবে, সেই রাতে একেবারে ঘুমাবার আগে পর্যন্ত থামবে না। তাহলে গিন্নিমা ঠিকই বলেন যে আপনি গিন্নিমাকে ভয় পান। মানে তোকে কি গিন্নিমা কিছু বলেছে নাকি আমার নামে? হ্যাঁ, বলেছে মানে ওই আপনি গিন্নিমার কথাই ওঠেন বসেন, এইসব কথা আর কি। তুই তো বিয়ে করিসনি বাবা, তাহলে মর্মটা বুঝবি। একবার বিয়ে করে দেখ না, তখন বুঝবি যে কত ধানে কত চাল হয়। হ্যাঁ, না না, আমার বিয়ে করবার কোনো দরকার নেই। আমি বিয়ে না করি ভালো আছে। আরে বিয়ে করলে আপনার যা অবস্থা আমারও তাই অবস্থা হবে। জেনে শুনি আমি কেন হাড়ি কাটিয়ে মাথাটা গলাতে যাব? হ্যাঁ, বিয়ে যতদিন না করবি ততদিন তুই যা আনন্দ করবার করে নে। বিয়ের পর আর পারবি না আনন্দ করতে। ঠিক আছে, চল এবার আমরা বাড়ির দিকে যাই, অনেকক্ষণ তো হলো নাকি? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, চলুন চলুন আমরা বাড়ির দিকে যাই। যাক বাবা, এতদিনে একটা সুযোগ পেলাম। এখন বাড়িতে কেউ নেই, যাই তাড়াতাড়ি আলমারিটা খুলে ব্যাগের মধ্যে সমস্ত সোনা দানা টাকা পয়সা সব নিয়ে আমি এই বাড়ি ছেড়ে পালিয়ে যাই। নইলে যদি কেউ দেখে ফেলে তখন আরেক অসুবিধে হয়ে যাবে। যাই তাড়াতাড়ি আলমারিটা খুলে ফেলি। আরে এই যে অনেক টাকা আর সোনা দানা, এগুলো যদি আমরা বিক্রি করি তাহলে তো অনেক টাকা পয়সা পাবো, আর আমাদের যত শখ আহ্লাদ আছে সব মেটানো হয়ে যাবে। তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে ব্যাগের মধ্যে পুরে আমার নিজের বাড়িতে চলে যাই। গিয়ে বাবা মায়ের সাথে আমরা শহরে চলে যাব। তখন আর আমাদেরকে কেউ খুঁজেও পাবে না, আর আমাদেরকে কেউ সন্দেহও করবে না। যাই এবার এই ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি আমি আমার নিজের বাড়িতে চলে যাই। যদি এই সময় বাড়িতে কেউ চলে আসে তখন তো আরেক সমস্যায় আমি পড়ে যাব। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, তাহলে আর কেউ আমাদের সন্দেহ করবে না। মা, ও মা, বলছি তুমি মালতীকে দেখেছো? বেলায় আমি কাজে যাওয়ার পর থেকে কিছুক্ষণ আগে বাড়ি এলাম, আমি আমার গিন্নিকে তো এখনো পর্যন্ত দেখতে পেলাম না। সে কোথায় আছে তুমি কি জানো? না রে বাবা, তুইও কাজে যাওয়ার পর আমিও কিছু কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে গিয়েছিলাম। তখন আমি দেখেছিলাম যে আমাদের বৌমা ঘরেতেই বসেছিল। তারপরে কাজ থেকে ফিরে এসে দেখি বৌমা নেই। আমি ভেবেছি হয়তো তোর সাথে কোথাও গেছে, কিন্তু তুইও বলছিস যে তুইও দেখিসনি, তাহলে কোথায় গেল? তাহলে ওর কিছু হয়ে যায়নি তো গো? দূর, কি যে বলিস না, কি আবার হবে? ও তো বাড়িতেই ছিল, হয়তো কোথাও একটা বেরিয়েছে। দেখবি কিছুক্ষণ পরে আবার চলে আসবে। আর হ্যাঁ, তুই একবার আলমারিটা দেখ, কারণ বৌমা তো অনেকক্ষণ ধরে বাড়িতে ছিল না। যদি কেউ আমাদের বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে যায়, একবার আলমারিটা দেখে নে বাবা, সবকিছু ঠিক আছে কিনা। ও মা, মা, এই যে আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেল গো। আমাদের বিয়ের সময় যে সোনা দানা টাকা পয়সা সব আলমারির মধ্যে রেখেছিলাম, এখানে তো কিছুই নাই গো। কি বলছিস রে বাবা? কিছু নেই মানে? তুই ঠিকঠাক ভাবে দেখেছিস তো? হ্যাঁ গো মা, আমি সব ঠিকঠাক ভাবেই দেখেছি। একটা সোনা কিংবা একটা টাকাও নেই এই আলমারির মধ্যে। আমি কত কষ্ট করে টাকা জমিয়ে বৌমার জন্য তোমার সোনা দানা কিনেছিলাম, সেটা কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেল। ওরে বাবা, উপরওয়ালা
এবার আমাদের কি হবে বুঝতে পারছি না। আমাদের একটা টাকাও নেই যে আমরা কিছুদিন বসে বসে খাবো। ও পরলা কি হবে? হায় হায়, এ আমাদের কি হলো? হে উপরওয়ালা, তুমি দেখো এই কাজটা যে করেছে সে যেন শাস্তি পায়। মোড়ল মশাই আপনি আমাকে ডেকেছিলেন? আরে শুভেন্দু, তোকে ডেকেছিলাম। তো বলুন মোড়ল মশাই, আমাকে কিসের জন্য আপনার বাড়িতে ডাকলেন? মানে কিছু হয়েছেই নাকি নাকি এবারে গিন্নি মায়ের সাথে আপনার কোনো ঝগড়া ঝামেলা? তোর কি যে বলিস না, আরে সব সময় কি আমাদের মধ্যে ঝামেলা হবে নাকি? তুই কি এটাই চাস? তাহলে আমাকে মানে আপনাদের বাড়িতে কি করতে ডেকেছেন সেটা? আসলে তোর তো বিয়ে হয়নি, আর আমার শালির মেয়েরও বিয়ে হয়নি, তার জন্য ছেলে খোঁজা হচ্ছে। তা আমি ভাবলাম তোকে যখন আমি চিনি, তাই তোর কথা তাদেরকে বললাম। তাদের খুব পছন্দ হয়েছে, সেই জন্যই তোকে ডাকলাম যে তুই যদি রাজি থাকিস তাহলে তোর সাথে আমার শালির মেয়ের বিয়ে দেব। তা তুই রাজি আছিস কি বল? তা মোড়ল মশাই, এই মধ্যে কি বলা যায়? কিছুদিন তো সময় নিতে হবে নাকি? আমার সামনে অত বাহানা দিতে হবে না। আরে তুই লজ্জা পাচ্ছিস, আমি ভালোভাবে বুঝতে পারছি। ঠিক আছে, তুই সময় নে, আমাকে বলবি, ঠিক আছে? আচ্ছা মোড়ল মশাই, ঠিক আছে, তাহলে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। গিয়ে একটু চিন্তা ভাবনা আর তারপরে আপনাকে জানাবো। যদিও মন মে লাড্ডু ফুটছে আর কি। আরে আমাকে জানিয়ে দিবি। হ্যাঁ, যা যা, তুই বাড়ির দিকে যা। আর সন্ধে হয়তো আবার রাত হতে চললো, বেশি রাত হয়ে গেলে আবার অসুবিধে আছে। তা তুই তাড়াতাড়ি বাড়ির দিকে যা, ঠিক আছে? যাই, গিয়ে মাকে বলি, গিয়ে দেখি মা যদি রাজি হয় তাহলে আমি মোড়ল মশাইকে বলে দেবো যে আমি বিয়ে করতে রাজি আছি। কি হলো? এই শুভজিতের বাড়ি থেকে ফিস ফিস করে কিসবের শব্দ শোনা যাচ্ছে, একবার দেখি তো ব্যাপারটা। মালতীমা, তুই চলে এসেছিস? তা সমস্ত সোনা দানা টাকা পয়সা সব নিয়েই তারপরে এসেছিস তো? হ্যাঁ গো বাবা, আমি সমস্ত কিছু এই ব্যাগের মধ্যে ভরে নিয়েই তারপরে ওই বাড়ি ছেড়ে আমি এই বাড়িতে চলে এসেছি। এবার শুধু শহরে চলে যাওয়ার পালা, তাহলে আমাদের কেউ আর ধরতে পারবে না বা কেউ সন্দেহ করবে না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আরে আজকে তো অনেক রাত হয়ে গেল, কালকে সকালেই আমরা বেরিয়ে পড়বো শহরের উদ্দেশ্যে। তাহলে এই ব্যাপার। আমি তাই বলি, দিন দিন শুভজিৎ দা কিভাবে এত বড় লোক হয়ে যাচ্ছে। তার মানে ওর মেয়ের সাথে যাদের বিয়ে দিচ্ছে তাদের বাড়ি থেকে সমস্ত সোনা দানা চুরি করে নিয়ে তারা বারবার গ্রাম বদল করছে। ওদের কাছকে হাতে নাতে ধরবো। যাই, ওদের ঘরে গিয়ে ওদের সাথে কথা বলি। এই শুভেন্দু, তুই আমাদের বাড়িতে কেন এসেছিস এত রাতে? কি হয়েছে কি? তোরা লোকের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসবি, এসে তোরা শহরে চলে যাবি, আর আমি কিনা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ শুভেন্দু, আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমরা আর এরকম কাজ করবো না রে। ওরে তুই কথাগুলো কাউকে বলবি না, দরকার পরে আমি তোকে 50,000 টাকা দেবো। কথাগুলো বলিস না ভাই, কাউকে বলিস না। কি 50,000 টাকা দিবি? ঠিক আছে, তাহলে আমি আর কাউকে বলবো না। দে আমার টাকা দিয়ে দে, আমি বাড়ির দিকে চলে যাই। এই নে তোর 50,000 টাকা। আর যা, তুই বাড়ির দিকে চলে যায়। এ সমস্ত ঘটনা কাউকে বলিস না ভাই। তুই নির্দ্বিধায় থাকিস, এই সমস্ত কথা আমি কাউকে বলবো না। হ্যাঁ, চলো বাবা, তাড়াতাড়ি চলো, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। যদি আমার শ্বশুর বাড়ির লোক আমাদের বাড়িতে চলে আসে তাহলে আমরা ফেঁসে যাব। কিন্তু মা, আজকে আমার মাথাটা কেন এত ঘুরছে, কিছু বুঝতে পারছি না। সে তোমার ঘুরছে ঘুরুক, কিন্তু এখন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ো। যদি ওরা চলে আসে আমরা মস্ত বড় বিপদে পড়ে যাব। কি হলো গো বাবা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে পড়লে কেন? মা, কি হলো দেখো, বাবার আবার মাথা থেকে রক্ত বেরোচ্ছে কেন? কি জানি রে মা, আমি তো কিছু বুঝতে পারছি না। তোর বাবার এইরকম কেন হলো আমি তো ঠিক বুঝতে পারলাম না। চল তোর বাবাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যাই, দেখি ডাক্তারবাবু কি বলে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমরা বেশি দেরি না করে এই বাড়িটা যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো ততই ভালো। আমরা বাবাকে নিয়ে এখন বরং ডাক্তারবাবুর কাছে যাই, গিয়ে দেখি ডাক্তারবাবু কি বলেন।
এবার আমাদের কি হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। যত শুভ কাজের সময় এইরকম ভাবে বাধা পাই আমরা। এবার যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে তো আমাদের সব শেষ হয়ে যাবে। আমাদের শহরে যাওয়ার স্বপ্নই থেকে যাবে। হ্যাঁ রে মা, আমারও প্রচুর চিন্তা হচ্ছে। যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে এই গ্রাম ছাড়া করে দেবে, আর আমাদের অনেক বড় শাস্তিও হবে। বাবার রক্তের গ্রুপ ডি, এই রক্তটা আমরা এখন কোথা থেকে পাবো? এই রক্তটা তো বেশিরভাগ লোকের কাছে থাকে না, খুব কম লোকের কাছেই থাকে। আর যদি এই রক্তটা আমরা বাবাকে না দিতে পারি তাহলে তো বাবা মারা যাবে, তখন আমরা আরেক সমস্যায় পড়বো। আমার মা আমাকে ঠিকই বলতো, কখনো কারোর ক্ষতি করবি না, আর যদি করিস তাহলে নিজেদের সঙ্গেও অনেক বড় খারাপ হবে। এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি যে মা ঠিকই বলতো। ওইসব কুসংস্কারের কথা ছাড়ো তো, যা হবার সে এমনি হয়েছে। তুমি কারোর ক্ষতি করেছো সেই জন্য এইরকম কোনো কিছু নয়। মানুষের কপালে যখন যা লেখা থাকে সেটাই হবে। এখন কোথায় গ্রুপ ডি রক্ত পাবো সেটা চিন্তা করো। না রে মা, এটা কোনো কুসংস্কার নয়। আমি আগে ভাবতাম যে মা আলতু ফালতু বলতো, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে মা একদম ঠিকই বলতো। এখন আমরা কোথায় কিভাবে কি শুরু করব বলতো? আর এই গ্রুপ ডি রক্তই বা কোথায় পাবো? এবার হয়তো আমরা আর তোর বাবাকে বাঁচাতে পারবো না। আরে বড়বাবুর কি হয়েছে? ওনার মাথা দিয়ে এত রক্ত বের হচ্ছে কেন? কি হয়েছে বড়বাবুর, আমাকে বলো। তোকে বলে আর কি করব? আমাদের যা হচ্ছে সেটা এখন আমরাই বুঝতে পারছি। তুই এই অবস্থা নিয়ে হয়তো হাসি ঠাট্টা করবি, কিন্তু আমাদের মনে যা কষ্ট হচ্ছে শুধুমাত্র আমরাই অনুভব করতে পারছি। ছি 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 ছি, আমি কেন হাসি ঠাট্টা করবো? আরে আমার সামনে একটা লোক এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে আর আমি হাসি মজা করব? কি হয়েছে বাবুর, আমাকে একটু খুলে বলো। বাবু আজ সকালে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়, আর মাটিতে একটি পাথর থাকায় সেই পাথরটা তার মাথায় লেগে মাথা ফেটে যায়, আর তারপরেই অজ্ঞান হয়ে যায়। ও তাহলে এই ব্যাপার। তা ডাক্তারবাবু আপনাদের কি বলেছেন? ডাক্তারবাবু দেখে বলেছে তার শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে। তার শরীরে যদি 1 ঘন্টার মধ্যে রক্ত না দেওয়া হয় তাহলে মারা যাবে। এ মা, সে কি মারা যাবেন? না না, আমি বাবুকে মরতে দেব না। কিন্তু আমাদের কাছে কিছু করার নেই। তোমার বাবুর গ্রুপ ডির রক্ত, কিন্তু এই রক্ত সবার শরীরে পাওয়া যায় না। কে বললো সবার শরীরে পাওয়া যায় না? আমার শরীরেও তো আছে। কোথাও যদি জোগাড় না হয় তাহলে আমি রক্ত দিতে রাজি আছি। তাহলে তোমরা ডাক্তারবাবুর সাথে কথা বলো, আমি বাবুকে রক্ত দেব। সত্যি তুই রক্ত দিবি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন দেব না? আমার চোখের সামনে যদি একটা লোক মারা যায় তাহলে সেটা কি ভালো হবে? আমি যদি তাকে সাহায্য করে তার জীবনটা যদি ফিরিয়ে দিতে পারি তাহলে তো তোমাদেরও ভালো এবং আমারও একটা গর্ব অনুভব হবে যে আমি একটা লোককে রক্ত দিয়ে বাঁচাতে পেরেছি। ঠিক আছে, তাহলে চল, তুই তোর বাবুকে রক্তটা দিয়ে দিবি। আমরা কত পরিশ্রম করে সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু জমিয়েছিলাম, দেখো মাত্র কদিনের মধ্যে সমস্ত কিছু চুরি হয়ে গেল। আমাদের ভাগ্যটা কত খারাপ! সবকিছু পেয়েও আমরা সবকিছু আবার হারিয়ে ফেললাম। কি আর করবি বল, সবই উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালা যা ঠিক করে দেবেন তাই তো হবে। তুই এখানে কিছুই করতে পারবি না। সব থেকে বড় ভুল আমাদের হয়েছে। ওই মেয়েটার ওপরে ভরসা করা, ওকে একা রেখে আমি যে বেরিয়েছিলাম, আমাদের ভুল হয়েছে। একটু কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তার মধ্যেই সবকিছু লুটপাট করে নিয়ে এসে পালিয়ে গেছে। সব জায়গাতে খুঁজেও তো কাউকে পেলাম না। আমাদের ভাগ্যটাই খারাপ গো। আমাদের কপালে হয়তো এটাই লেখা ছিল, না হলে কি আর এই ঘটনা আমাদের সাথে করতে হবে বাবারে। যা যা হবার হয়ে গেছে। চারিদিক খুঁজেও যখন আমরা তাকে আর সোনা দানা কিছুই পাইনি, তখন আর খোঁজ করে লাভ নেই। এখন হয়তো আমাদের খারাপ সময় চলছে, দেখবি উপরওয়ালা তো আছেন, তিনি ঠিক একদিন আমাদের সব কিছু ফিরিয়ে দেবেন। তখন আমাদের অবস্থা আগের থেকেও ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, ও ওপরওয়ালার থেকে প্রার্থনা করো যেন তাই হয়। বাবু, বাবু বাড়িতে আছেন? আরে অতনু, বাড়িতে আছি, আয় 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 আয়। তো বাবু আপনি এখন আগের থেকে ভালো আছেন তো?
হ্যাঁ অতনু, আগে থেকে ভালো আছি। তো একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না না, কি আবার মনে করব, আপনি যা বলবেন বলুন। অতনু রে, আমাকে তুই ক্ষমা করে দে ভাই। সেদিন আমার অত বড় ক্ষতি হয়েছিল, তবুও তুই আগের দিনের কথা না ভেবে আমাকে রক্ত দিয়েছিলিস। কিন্তু আমি সেদিনকে, আমার মেয়ে বিয়ে হচ্ছিল, সেদিন তুই আমার বাড়িতে কিছু খাবার চাইতে এসেছিলিস, কিন্তু আমি তোকে দিইনি। তার বদলে উল্টে তোকে আমি অপমান করেছিলাম। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। হ্যাঁ রে অতনু, তুই আমাদেরকে ক্ষমা করে দে। সেদিন তোকে কিছু খাবার না দিয়ে আমরা তোকে অপমান করেছি। না বাবু, আমি কিছু মনে করিনি। আমার সামনে একটা মানুষ মারা যাবে আর আমি সেটা চুপচাপ দেখব, এতটা নিষ্ঠুর আমি হতে পারি না। তাই আপনাদেরকে সাহায্য করেছিলাম। বেশ বেশ, তাহলে তুই যখন আমাদেরকে সাহায্য করেছিস, তাহলে আমারও তো ইচ্ছে করে তোদের জন্য কিছু করবার। তাই গতকাল তুই আমাদের বাড়িতে তোর বাবাকে নিয়ে আসিস এবং এই গ্রামেতে যত গরিব লোক আছে তাদেরকে ডেকে নিয়ে আসিস। হ্যাঁ, আমাদের বাড়িতে তোদের সকলের জন্য একটা ভোজের বন্দোবস্ত করা হবে। ঠিক আছে বাবু, তাহলে আমি কালকে আমার বাবাকে সঙ্গে করে এবং আমাদের গ্রামের যত গরিব মানুষ আছে তাদের সকলকে ডেকে আপনাদের বাড়িতে নিয়ে আসবো।